2025 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের। আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একই থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি, প্রতিবর্ষে মানে 1 করে 1 × 6 = 6। বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় উত্তরে ঐতিহ্য আরণ্যক গ্রন্থে। অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন উত্তরে কৌটিল্য। প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন উত্তরে ভীম। পরের প্রশ্ন, বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা লক্ষণ সেনের আমলে। সকলোত্তর পথনাথ উপাধি ছিল উত্তরে হর্ষবর্ধনের। লক্ষণ সেনের সভাকবির নাম উত্তরে জয়দেব। পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন উত্তরে গোপাল। পাল রাজাদের আদি নিবাস ছিল সম্ভবত উত্তরে বরেন্দ্র অঞ্চলে। দক্ষিণ ভারতের ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে বলা হতো ব্রহ্মদেয়। 2000 হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 4টি, প্রতিবর্ষে মানে 1 করে 1 × 4 = 4। গঙ্গাইকোন্ড চুল উপাধি কে নিয়েছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। শশাঙ্কের রাজধানীর নাম কি? কর্ণ সুবর্ণ। প্রথম খলিফার নাম কি? আবু বক্কর। রামচরিত কাব্য কার লেখা? সন্ধ্যাকর নন্দী। চোল রাজ্যে কোন ধাতুর হস্তশিল্প বিখ্যাত ছিল? ব্রোঞ্জ। বিক্রমশীল মহাবিহারকে প্রতিষ্ঠা করেন ধর্মপাল। পাল যুগের একজন বিখ্যাত শিল্পীর নাম কি? উত্তরে ধীমান ও বিটপাল। তাহলে ধীমান আর বিটপাল কে ছিল? একজন পাল যুগের বিখ্যাত শিল্পী। বাংলার প্রথম স্বাধীন শাসক কে ছিলেন? শশাঙ্ক। পাল যুগের শিল্পরীতিকে কি বলা হয়? উত্তরে প্রাচ্য শিল্পরীতি। 3000 হচ্ছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 2টি, প্রতিবর্ষে মানে 2 করে 2 × 2 = 4। প্রথম, গৌরতন্ত্র বলতে কী বোঝো? কেউ কেউ মনে করেন শশাঙ্কের রাজত্বকালে গৌড়ে গড়ে ওঠা শাসন ব্যবস্থাকে গৌরতন্ত্র বলে। গ্রামের স্থানীয় লোকের পরিবর্তে এই সময়ে রাজ্যের কর্মচারী বা আমলারা স্থানীয় বা আঞ্চলিক প্রশাসন চালাতে থাকেন, অর্থাৎ শশাঙ্কের গড়া গৌড়ের রাজতন্ত্র হলো কেন্দ্রীয়ভাবে রাজ্য পরিচালনা ব্যবস্থা। কৈবর্ত বিদ্রোহ কবে এবং কার বিরুদ্ধে হয়েছিল? আনুমানিক 1070 থেকে 71 খ্রিস্টাব্দে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। পাল রায়দের দুর্বলতার সুযোগে দ্বিতীয় মহিপালের শাসনকালে কৈবর্ত নেতা দিব্যক বিদ্রোহ করেন। এই বিদ্রোহের আরাধ্য নেতা ছিলেন রুদক এবং ভীম। হিজরত কি? মক্কার প্রতিষ্ঠিত অধিবাসীদের ধর্মীয় আচার আচরণের সাথে মুহাম্মদের ধর্মীয় মতের যথেষ্ট ফারাক ছিল, তাই 622 খ্রিস্টাব্দে তিনি তার অনুগামীদের নিয়ে মদিনা চলে আসেন। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। পরে এই চলে যাওয়ার সময় থেকে হিসাব করে হিজরত নামে ইসলামীয় সাল গণনা শুরু হয়। ব্রহ্মোদয় ব্যবস্থা কাকে বলে? দক্ষিণ ভারতের রাজাদের অনেক স্থানীয় সামন্ত ও ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতেন। অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমিদান করতেন। ব্রাহ্মণরা অনাবাদি জমি ও জঙ্গল পরিষ্কার করে নতুন জনবসতি তৈরি করতেন। রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কর দিতে হতো না। রাজা জমিদানের এই ব্যবস্থাকে ব্রহ্মোদয় ব্যবস্থা বলা হয়। চর্যাপদ কি? খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে লেখা বৌদ্ধ স্মৃতিরাজের কবিতা ও গানের সংকলনকে চর্যাপদ বলে। আদি বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হল চর্যাপদ। আর্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদ উদ্ধার করেন। 4 হচ্ছে বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 2টি, প্রতিবর্ষে মান 3 করে 3 × 2 = 6। মাৎসন্যায় কি? বাংলা রাজা শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মনসবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কনৌজরাজ হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা, কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন। ফলে বাংলায় চরম অরাজকতা সৃষ্টি হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ গিলে খায়, বাংলার জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলদের ওপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে মাৎসন্যায় বলা হয়। খালিফা কাদের বলা হয়? খিলাফত বলতে কী বোঝো? হজরত মুহাম্মদের মৃত্যুর পর তার প্রধান 4 সঙ্গী একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন। এদের বলা হয় খালিফা। আরবি ভাষায় খালিফা শব্দের অর্থ প্রতিনিধি বা উত্তরাধিকারী। খিলাফত ইসলাম ধর্মের ক্ষমতা যেসব অঞ্চলে ছড়িয়ে পড়ে তাকে বলে দারুল ইসলাম। খালিফা হলেন দারুল ইসলামের প্রধান নেতা। খালিফার এই অধিকারের এলাকাকে বলা হয় খিলাফত। পঞ্চরত্ন কাদের বলা হয়? বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজসভায় 5 জন বিখ্যাত কবি ছিলেন। এদের একসঙ্গে পঞ্চরত্ন বলা হতো। 5 জন বিখ্যাত কবি বা পঞ্চরত্ন হলেন জয়দেব, ধৈ, গোবর্ধন, উমাপতি ধর, শরণ।
এদের মধ্যে কবি জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেনের রাজসভার কবি। তিনি গীতগোবিন্দম কাব্য রচনা করেছিলেন। কবি ধৈ রচনা করেছিলেন পবনদূত কাব্য। পাল ও সেন যুগের কর ব্যবস্থা কেমন ছিল? ভূমিকা। পাল ও সেন যুগের রাজারা বিভিন্ন ধরনের কর সংগ্রহ করতেন। এক, কৃষি কর। রাজারা উৎপন্ন ফসলের 1/6 কৃষকদের কাছ থেকে কর নিতেন। তারা নিজেদের ভোগের জন্য কি হতো যদি আপনার সন্তানরা আদম ও হবার সাথে বাগানে ঘোরাঘুরি করত? বা কি হতো যদি আপনার সন্তানরা ফুল, ফল, কাঠ ও প্রজাদের জন্য বা প্রজাদের কাছ থেকে কর হিসাবে আদায় করতেন। 2, বাণিজ্য কর। বণিকরা তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য রাজাকে কর দিত। অন্যান্য কর। এছাড়াও প্রজারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজাকে কর দিত। সমগ্র গ্রামের ওপরেও কর দিতে হতো গ্রামবাসীদের। হাট ও খেয়াঘাটের ওপরে কর চাপানো হতো। 5 দাগে রয়েছে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 5 করে। 5 গুণ 2 = 10। পাল আমলে বাংলার শিল্প ও স্থাপত্যের কী পরিচয় পাওয়া যায় তা লেখো। ভূমিকা। শিল্পের ইতিহাসে বাংলার পাল আমল বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা সব ক্ষেত্রেই পাল আমলের অনেক নিদর্শন পাওয়া যায়। প্রাচ্য শিল্পরীতি। পাল যুগের শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয়। এই রীতির পূর্বসূরি ছিল গুপ্ত যুগের শিল্পকলা। পাল আমলের স্থাপত্যের মধ্যে ছিল স্তূপ, বিহার এবং মন্দির। স্তূপ। প্রাচীন ভারতে বৌদ্ধ এবং জৈনদের মধ্যে স্তূপ নির্মাণের রীতি ছিল। পাল আমলেও স্তূপ নির্মাণের রীতি লক্ষ্য করা যায়। এই সময়ে স্তূপগুলি দেখতে ছিল শিখরের মতো, তবে স্তূপ নির্মাণে বাংলায় কোনো মৌলিক ভাবনার বিকাশ লক্ষ্য করা যায়নি। বৌদ্ধ বিহার। পাল আমলে নির্মিত বৌদ্ধ বিহারগুলি ছিল বাংলার স্থাপত্য শিল্পের উল্লেখযোগ্য নিদর্শন। এই বিহারগুলি ছিল বৌদ্ধ ভিক্ষুকদের বাসস্থান এবং বৌদ্ধ জ্ঞানচর্চার কেন্দ্র। পাল আমলে উল্লেখযোগ্য বিহারগুলি হল পাহাড়পুরের সোমপুরী, অদন্তপুরী এবং বিক্রমশীল মহাবিহার। মন্দির। পাল আমলে মন্দির নির্মাণে স্থানীয় পোড়া মাটির ইট এবং কাদার গাঁথুনি ব্যবহার করা হতো। মন্দিরের মধ্যে পাহাড়পুরের সোমপুরী বিহারের মন্দির ছিল উল্লেখযোগ্য। চারকোনা এই মন্দিরে গর্ভগৃহ, প্রদক্ষিণ পথ, মণ্ডপ, সুউচ্চ স্তম্ভ ইত্যাদি ছিল। প্রাপ্ত মূল মন্দিরের গায়ে পাথরের ফলকের মধ্যে স্থানীয় রীতির প্রভাব স্পষ্ট। ফলকগুলিতে রাধাকৃষ্ণ, যমুনা, বলরাম, শিব, বুদ্ধ, অবলোকিতেশ্বরের মূর্তি আছে। উপসংহার। পাল আমলের এই স্থাপত্য ভাস্কর্যগুলি প্রকৃতির কোপে এবং মানুষের রোষে অধিকাংশ ধ্বংস হয়ে গেছে। গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পয়েন্ট করে। ভূমিকা। গুপ্তরাজা মহা সেনগুপ্তের অধীনে সামান্য একজন মহা সামন্ত হিসাবে শশাঙ্ক জীবন শুরু করেন। পরবর্তীকালে তিনি বঙ্গে গৌড় নামে এক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। শশাঙ্কের বিখ্যাত হওয়ার কারণ। 1 দিয়ে পয়েন্ট করবে রাজ্য জয়, দেখে নাও। 2 দিয়ে পয়েন্ট করবে ঐক্য ও সংহতি স্থাপন। 3 দিয়ে পয়েন্ট করবে আর্যবর্তে বাঙালি সাম্রাজ্য প্রতিষ্ঠা। 3 দিয়ে পয়েন্ট করবে গৌড়তন্ত্র। আর শেষ পয়েন্ট করবে মূল্যায়ন। পরের প্রশ্ন, রাজা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্যচর্চার পরিচয় দাও। বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেন ছিলেন সাহিত্যপ্রেমী। তার রাজসভায় অনেক কবি ও সাহিত্যিক সমাদর পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, 1 দিয়ে পয়েন্ট করবে কবি জয়দেব। জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি। তার রচিত বিখ্যাত কাব্য হল গীতগোবিন্দম। ধৈ। রাজা তার রাজসভার অপর এক কবি ধৈ পবনদূত কাব্য রচনা করেছিলেন। 5, পঞ্চরত্ন। জয়দেব ও ধৈসহ আরও 3 জন কবি গোবর্ধন, উমাপতিধর ও স্বয়ং লক্ষণ সেনের রাজসভা অলঙ্কৃত করেছিলেন। এই 5 জন পণ্ডিতকে একত্রে পঞ্চরত্ন বলা হয়। 4, এছাড়া লক্ষণ সেনের মন্ত্রী হলায়ত রচনা করেছিলেন ব্রাহ্মণ সর্বস্ব নামে বৈদিক নিয়মের একটি গ্রন্থ। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা বৌদ্ধবিহার সম্পর্কে যা জানো লেখো। প্রথম পয়েন্ট করবে ভূমিকা, তারপরে 1 দিয়ে পয়েন্ট করবে প্রতিষ্ঠা, 2 দিয়ে পয়েন্ট করবে পৃষ্ঠপোষকতা, 3 দিয়ে পয়েন্ট করবে প্রবেশিকা পরীক্ষা, 4 দিয়ে পয়েন্ট করবে ছাত্র শিক্ষক। এখানে যে শিক্ষকের সংখ্যা রয়েছে 500, এখানে 1500 হবে। অবশ্যই তোমরা ঠিক করে নেবে, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। এখানে হবে 1500 জন শিক্ষক এবং 8500 জন ছাত্র। 5 দিয়ে পয়েন্ট করবে বিদেশি শিক্ষার্থী। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরের খাতে নোট ডাউন করে নেবে। 6 দিয়ে পয়েন্ট করবে পাঠ্যসূচি, 7 দিয়ে পয়েন্ট করবে পতন, আর শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের
সপ্তম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো লাগলে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও। বাবা করেছে